5ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশে কোনো সাংবাদিক সুশীলরা এদেশের আজাদীর লড়াইকে দিল্লির কাছে পেতে দিতে পারবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা স্বীকার করল ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। এবং 5 আগস্টের পর তার বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ তার হিটলিস্টের প্রথম টার্গেট করেছিল হাদীকে। এরই ধারাবাহিকতায় এবার নাম পরিচয় সামনে এসেছে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের। হাদি বীর চির উন্নত মামশির, হাদি তাই করেছে ভাই যা করিতে পারেনি কেউ, যা করেছে বাংলার মানুষের মন জয়, ধরেছে শত্রুর সাথে গলাগলি, করেছে মৃত্যুর সাথে পাঞ্জা। ভারত যদি শেখ হাসিনাকে, ভারত যদি হাদি ভাইয়ের খুনিকে ফেরত দিতে না চায়, আপনাদের অবশ্যই উচিত হবে ভারতীয় আধিপত্যের যতগুলো সেন্টার আছে, শুধু আমি ভিসা সেন্টার কনসুলেট এগুলো বলতেছি না, সবগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। হাদির গুলিবিদ্ধ হওয়ার থেকে শুরু করে উন্নত চিকিৎসা এমনকি মৃত্যু সবকিছু নিয়েই কেমন যেন একটা ধোঁয়াশা দেশের আকাশে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হওয়ার প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। শরীফ ওসমান হাদীর সর্বশেষ দৃশ্যপটে নজিরবিহীন ঘটনা, বিরল ঘটনা। বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে, কারো শাহাদাতকে কেন্দ্র করে এত সুন্দর চোখ জুড়ানো আবেগ ঘন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। হ্যাঁ, পুরো জাতি শোকে স্তম্ভিত ছিল। এরকম দৃশ্যপট অতীতেও এসেছে, অধ্যাপক গোলাম আজমের মৃত্যুতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে। কিন্তু তখনকার সময়ে মিডিয়া এতটা স্ট্রং ছিল না, সারা পৃথিবীর মানুষ জানাজার সাথে কানেক্টেড থাকবে ভার্চুয়ালি এই সুযোগ ছিল না। যারা জানাজায় অংশগ্রহণ করতে পারবে তারা পারছে, আর যারা দূর দূরান্তে তারা দেখছে, লাইভ দেখছে, কে কি বলছেন, মানুষ হেঁটে যাচ্ছে, এই আয়োজন ছিল না। অতএব বাংলাদেশে সর্বপ্রথম শরীফ ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে মানুষের সবচেয়ে বেশি এনগেজমেন্ট, উপস্থিতি এবং অনলাইন অফলাইন মিলিয়ে সবচেয়ে বেশি এনগেজমেন্ট। পুরো বাংলাদেশ শোকে স্তম্ভিত, একটা সিক্রেট ফিলিংস, এবং সব মন থেকে সবাই বেদনা বিধুর। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সবাই উপস্থিত। রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকার প্রধান ছিলেন। দর্শক, সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত। শরীফ ওসমান হাদীর শেষ দৃশ্যপট, জানাজা দাফন হয়েছে। কিন্তু আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোথায়? আমি দেখিনি, কেউ দেখলে কমেন্ট করে জানাবেন। সাধারণত প্রফেসর ইউনূস বা তাদের আশেপাশেই প্রটোকল অনুযায়ী থাকার কথা, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখা যায়নি। কেন দেখা যায়নি? তিনি কোথায়? তিনি কি জানাতে এসেছিলেন? আসলে কোন জায়গায় দাঁড়িয়েছিলেন? কোন ছবিতে আপনারা দেখেছেন? অথবা ওভারঅল ওসমান হাদীর বিষয়ে তার ফিলিংস, তার বক্তব্য কি? এই প্রশ্ন রেখে দিলাম। যখন নিশ্চিত হব যে ওয়াকারুজ্জামান এসেছিলেন কি এসেছিলেন না জানা যায়, তারপরে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা রেখে দিলাম। শরীফ ওসমান হাদীকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। দুনিয়ায় একজন মানুষ এত সম্মান পেতে পারে, পৃথিবীতে তো অনেক রাষ্ট্রপ্রধান নিহত হয়, শহীদ হয়, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, কিন্তু ওসমান হাদী যে বিরল সম্মাননা পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, এটা খুব কম রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের ভাগ্যে জোটে, লেট অ্যালন সাধারণ মানুষ। শরীফ ওসমান হাদী আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন, কোনো গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিলেন না, তার পাস্ট তেমন কিছুই না, এবং ইসলামপন্থী সেই শরীফ ওসমান হাদী রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক, পুরো দুনিয়াবাসী কর্তৃক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, সারা পৃথিবী সম্মান দেখিয়েছে। এর মানে দুনিয়া এবং আখিরাতে হয়তোবা শরীফ ওসমান হাদী সম্মানিত। দুনিয়ার এই মানুষের দোয়া এটা বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদীকে তার কিছু ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা করে দিয়ে শহীদ হিসেবে কবুল করবেন। এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না। দর্শক, শরীফ ওসমান হাদীর জানাজায় অনেকেই বক্তব্য দিয়েছেন। মাননীয় ধর্ম উপদেষ্টা, শরীফ ওসমান হাদীর পরিবারের সদস্য যিনি জানাজা করেছেন, তার বড় ভাই, সবকিছু ছাপিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ লেগেছে। এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ ছিলেন, কিন্তু প্রথম সারির নেতাদের মধ্যে শুধু সালাউদ্দিনই ছিলেন। মির্জা ফখরুল নাকি আবার অসুস্থ, হোয়াটএভার। জামাত শিবিরের লোকজন আবেগ নিয়ে সবাই ছিল, অন্য কোনো দলের লোকজন এত আবেগ নিয়ে সেখানে ছিল না। সাদিক ক্যাম্পদের চোখ গড়িয়ে পানি পড়ছে।
আমি সাদিক কায়েমকে ফলো করলাম, মনে হলো যে তার পরিবারের কোনো সদস্য শহীদ হয়েছে। সাদিক কায়েমের ঘুম নাই, খাওয়া নেই। এত কান্না কিভাবে আসে? সত্যি অভূতপূর্ব দৃশ্য। এই চোখের পানি শরীফ ওসমান হাদিকে জান্নাতে পৌঁছে দেবে, এবং শুধু জান্নাতে যাবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের তালিকাভুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং এ ধরনের মৃত্যু নিঃসন্দেহে শহীদের সংজ্ঞায় পড়ে। হাদির জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ যতদিন আছে তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে আছো। একজন বিপ্লবী তরুণ শহীদ হয়ে কবরে যাচ্ছে, আর সরকার প্রধান এভাবে তাকে বিদায় দিচ্ছে। কি সুন্দর দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য। সত্যি এটাকে বলে দুনিয়ার সম্মান, আখেরাতে সম্মানের আলামত। আখেরাতে কি ঘটবে সেটা তো আমরা জানি না, তবে মানুষের এই দোয়া, এই স্বতঃস্ফূর্ততা, এটা দেখে বোঝা যায় যে আল্লাহ তাকে সত্যিকার অর্থেই একজন শহীদ হিসেবে কবুল করবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসি নাই, তুমি আমাদের বুকের ভিতর আছো। বাংলাদেশ যতদিন আছে তুমি বাংলাদেশের মানুষের বুকের মধ্যে আছো। 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে হৃদয় ভারাক্রান্ত হয়ে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের যে আবেগ দেখে মনে হয়েছে, মানে আমি যেটা ফিল করেছি যে ইউনূস তার একান্ত আপনজনকে হারিয়েছেন, সাদিক কায়েম তার একান্ত আপনজনকে হারিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, লাখ লাখ লোক আজ এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সবচেয়ে সুন্দর দৃশ্য, কত লোক মারা গিয়েছে, কত জানাজা বাংলাদেশে দেখেছি, আমরা পড়েছি। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় সকল সম্প্রচার মাধ্যম, সকল গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক আইডি লাইভ করছে জানাজা, কবর। মানুষ হেঁটে যাচ্ছে, মানিক মিয়া এভিনিউ থেকে শাহবাগে যাচ্ছে মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে যাচ্ছে, সারি সারি রাস্তার দুপাশ থেকে রাস্তার মাঝখানে হেঁটে যাচ্ছে। পুরো বাংলাদেশে স্তব্ধ হয়ে আছে। পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বিদেশিরাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসেনি, তুমি আমাদের বুকের ভিতর আছো। তিনি বলেন, তোমার কাছে ওয়াদা করতে আসছি, তুমি যা বলে গেছো সেটা যেন পূরণ করতে পারি। শুধু আমরা নয়, বংশানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। তোমার মানব প্রেম ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই গ্রহণ করেছে। এর অর্থ, এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যে হুঙ্কার দিয়েছেন, তার অর্থ বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ থাকবে না শরীফ ওসমান হাদির এই শাহাদাতের বিনিময়ে। ভারতের আধিপত্যবাদের কবর রচনা হয়েছে হবে শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে। এবং ইনকিলাব মঞ্চ শাহবাগে জড়ো হওয়ার ডাক দিয়েছে দাফনের পরে। দফা হবে এবার। প্রধান উপদেষ্টা বলেন, তুমি এমন মন্ত্র আমাদের দিয়ে গেছো, সেটা চিরদিন আমাদের কানে বাজবে। তোমার মন্ত্র ছিল বলবীর, ছিল অন্যতম শির। তোমাদের শির কখনো নত হবে না, আমাদের সব কাজে সেটা পূরণ করব। কি সুন্দর দৃশ্য। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে প্রচারণা চালাতে, কিভাবে কষ্ট না দিয়ে মানুষের কাছে যাওয়া যায়, আমরা সেই শিক্ষা গ্রহণ করলাম। আমরা এভাবেই করতে চাই। ফজরের পর মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা, তারপর একটা লিফলেট ধরিয়ে দেওয়া। আপনি কল্পনা করেছেন বাংলাদেশে এরকম নির্বাচনী প্রচারণা? শরীফ ওসমান হাদি ডিড দ্যাট। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেভাবে শরীফ ওসমান হাদিকে সম্মানিত করেছেন, আখিরাতে বিনা কবরে, বিনা হাসরে, বিনা মিজানে, বিনা পুলসিরাতে আল্লাহ তাকে জান্নাত দিবেন। আজকের দিনটা অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার ছিল। আল্লাহর রহমতে সবকিছু মিলায় টুকটাক কিছু ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে ওসমান হাদির জন্য। কিন্তু লড়াইটা কি শেষ হয়ে গেছে? না দর্শক, লড়াইটা কিন্তু সামনে, এবং ভিন্ন মাত্রার লড়াই। দর্শক, কেমন সেই লড়াই একটু চলুন দেখে আসি। দর্শক, গত 2-3 দিন ধরে যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতি আর নতুন করে ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। একটা মহা বিপর্যয়ের মধ্যে গেছে বাংলাদেশ। তার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। এবং একদিকে ওসমান হাদির যারা খুনি, তাদেরকে ধরার জন্য সরকারের উপর প্রচন্ড চাপ। অন্যদিকে যে ধ্বংসযজ্ঞ চলেছে প্রথম আলো, ডেইলি স্টার, সেই ধ্বংসযজ্ঞ কাটিয়ে আবার নতুন করে কর্মকাণ্ড শুরু হওয়া, স্বাধীন গণমাধ্যম যাতে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে, সেই সংগ্রামটাও কিন্তু আবার নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন নাকি ওসমান হাদিকে ঘিরে তাণ্ডব চলেছে এবং বিশাল আকারের একটি জানাজা হয়েছে, সমাবেশ হয়েছে, অর্থাৎ তাণ্ডবের বিপরীতে শান্তিপূর্ণ জানাজা অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে লক্ষ লক্ষ মানুষ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি তারা সামাল দিয়েছে, আল্লাহর কাছে মোনাজাত করেছে, কিন্তু কোনো উস্কানিতে পা দেয়নি। এই পর্বটা বলতে গেলে এখন আপাতত শেষ, কিন্তু নতুন একটি পর্ব শুরু হতে যাচ্ছে 25শে ডিসেম্বর। ওই দিন দুপুরে আসবেন তারেক রহমান, 17 বছর পর। তারেক রহমান আসার সাথে সাথে আরেকটি অধ্যায় শুরু হবে, এবং এটি হচ্ছে কঠিন একটা চ্যালেঞ্জ, শুধু বিএনপির জন্য না, এটা দেশের রাজনীতির জন্য। অর্থাৎ তারেক রহমান দেশে ফিরে যদি তার পূর্ণ রাজনৈতিক তৎপরতা শুরু করতে না পারেন, তাহলে মনে করেন যেই বিপর্যয়টা আমরা দেখলাম 2 দিন ধরে, সেই বিপর্যয়ের বা সেই অপরাজনীতির জয় হবে।
সুতরাং তারেক রহমানের আশাটা শুধু বাংলাদেশে আসা না, এটার মধ্য দিয়ে বিএনপি আবার জেগে ওঠা, গণতান্ত্রিক শক্তিগুলি জেগে ওঠা এবং সত্যিকার অর্থে সকল রাজনৈতিক দল নির্বাচনে এমন একটি হাওয়া তুলবে, এমন একটা জোয়ার তুলবে, তার সামনে যাতে কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত যাতে ঠাঁই না পায়। কারণ অনেক আশঙ্কা করেন যে সামনে হয়তো আরো বড় বিপর্যয় হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই ফাইনাল খেলা হবে। আসলে কি তাই? তাই যদি হয় তাহলে সেটা কেমন? আমরা এক ওসমান হাদিকে দিয়ে কিন্তু দেখলাম যে কি পরিমাণ পরিস্থিতির অবনতি করতে পারে, যেটা কল্পনার বাইরে ছিল। ইনকলাব মঞ্চ, ওসমান হাদি অনেক 10টা-20টা প্রতিষ্ঠানের মতনই ছিল ব্যক্তি হিসেবে, যদিও তরুণ উদীয়মান ছিল, কিন্তু তার বড় কোনো দল ছিল না, সংগঠন ছিল না। কিন্তু একেবারে মানে দেশলাই কাঠি টুকরে যেমন হয় ম্যাচে, তেমনি ভাবে বারুদের মতন জ্বলে গেছে এবং মুহূর্তের মধ্যে ওসমান হাদি মহিরুহে পরিণত হয়েছে। তাকে ঘিরে আরেকটা পক্ষ তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছে, কিন্তু সেটা নস্যাৎ হয়েছে। আমি অন্তত একটা রাজনৈতিক দলকে ধন্যবাদ দেব, এনসিপি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। প্রথম দিকে তারা হয়তো বুঝতে পারেনি যে আসলে ষড়যন্ত্রকারীদের লক্ষ্যটা কি, কিন্তু পর মুহূর্তে যখন শাহবাগ থেকে তারা ডেলি স্টারে গেল সংহতি প্রকাশ করতে এবং এই নৈরাজ্য মোকাবেলা করার জন্য, তখন তারা বুঝতে পারলো, উদীচিতে গেল এবং তারা বলল যে না, নৈরাজ্য সন্ত্রাস আগুনের সাথে আমাদের সম্পর্ক নেই, এবং তারা তাদের শাহবাগের কর্মসূচি শেষ করলো। খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, অর্থাৎ নিজেদেরকে গোটায় আনার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু ষড়যন্ত্রকারীরা তারা কোণঠাসা হয়ে গেল, তখন কিন্তু আস্তে করে তারা সরে গেল। এখন এই ঘটনার পর সবচেয়ে বড় সংখ্যাটা কোথায়? সংখ্যাটা হচ্ছে 25 তারিখে তারেক রহমানের আগমনকে ঘিরে। এখানে বিএনপি যেমন একটা তাকে গণসম্বর্ধনার মধ্য দিয়ে সর্বোচ্চ শক্তি প্রদর্শনের একটি চেষ্টা চালাচ্ছে, যাতে এই আগমনের মধ্য দিয়ে বিএনপি সারা দেশে একটা নির্বাচনী জোয়ার তুলতে পারে, তেমনি ষড়যন্ত্রকারীরা কিন্তু এটাকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকম চেষ্টা করতে পারে। এবং কেউ কেউ বলেছেন যে এই হাদিকে ঘিরে যে অপতৎপরতা যেগুলি চলেছে, সেটার মূল লক্ষ্য ছিল তারেক রহমান যাতে ভয় পেয়ে দেশে আসতে না পারে। কিন্তু না, তারেক রহমান এখন দৃঢ় প্রতিজ্ঞ, বিএনপি এখন দৃঢ় প্রতিজ্ঞ যে তারেক রহমান আসবেন এবং এই রাজনৈতিক চ্যালেঞ্জ তিনি গ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশে বড় কোনো রাজনৈতিক শক্তি নেই, বড় কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি নেই যে এই চ্যালেঞ্জটা নিতে পারবে। দর্শক, আসলে সত্য কখনো গোপন থাকে না, হয়তো দুদিন আগে প্রকাশ পায় অথবা দুদিন পরে প্রকাশ পায়। অবশেষে কিন্তু শরীফ ওসমান হাদির মূল মাস্টার মাইন্ড কোন কুলাঙ্গার, তার নাম প্রকাশ্যে এসেছে এবং শরীফ ওসমান হাদির এই খুনের পিছনে কোটি কোটি টাকার কিন্তু একটা খেলা চলেছে। দর্শক, শরীফ ওসমান হাদি সহ আরো কয়েকজনকে খুনের টার্গেট নিয়ে কিলিং মিশন নেমেছিল বাংলাদেশে এবং প্রায় 118 কোটি টাকার বিনিময়ে কিন্তু তারা এই কাজটা করেছে। সংবাদ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং কেরানীগঞ্জের একজন কুলাঙ্গার, যিনি এই শরীফ ওসমান হাদির মূল মাস্টার মাইন্ড বলতে পারেন, সেই কুলাঙ্গারের নাম হলো শাহিন। সেই চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহিন সেই সবকিছুর সরঞ্জাম দিয়েছিল, অর্থাৎ ওসমান হাদিকে গুলি করার জন্য যে অস্ত্র দরকার ছিল সব অস্ত্রের সরঞ্জাম দিয়েছিল সেই কুলাঙ্গার শাহিন। দর্শক শ্রোতা, তাছাড়াও গোপন কিছু তথ্য বের হয়ে আসতে চলেছে। একটা কথাই বলেছি যে সত্য কখনো গোপন থাকে না, হয়তো 2 দিন আগে অথবা পরে সত্য প্রকাশ পেয়ে যায়। দর্শক শ্রোতা, এই যে শরীফ ওসমান হাদিকে যে গুলি করেছে জানোয়ারগুলো, কুলাঙ্গার গুলো কিন্তু এখন ভারতে পালিয়ে আছে। এখন ভারত এবং বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশের এই বিষয়টি নিয়ে কারণ আজকে যখন শরীফ ওসমান হাদির জানাজা হলো, সেখানেও কিন্তু সবাই একটা স্লোগান দিচ্ছিল। সবাই বলতে 1-2 জন মানুষ নাকি 1-200 নাকি 1-2 হাজার, না, লক্ষ লক্ষ মানুষ স্লোগান দিয়েছে। সেই স্লোগানটি হলো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দর্শক, বাংলাদেশে এই রাজনৈতিক প্রেক্ষাপট যেটা বর্তমানে, সেটা হলো শরীফ ওসমান হাদিকে হত্যার বিষয়টি নিয়ে এখন ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু সম্পর্কের টানাপোড়েন চলছে। আর এই বিষয়টি কিন্তু ভারতীয় গণমাধ্যম থেকে অবশেষে প্রকাশ পেয়েছে, বা ভারতে কি বলে আপনার, তারা কিন্তু সরকারিভাবে তারা কিন্তু এটা বিশ্লেষণ করেছে। অর্থাৎ আরেকটা নিউজে দেখলাম যে বাংলাদেশের সকল বিষয় নিয়ে নাকি তারা নজরে রাখছে বা পর্যবেক্ষণ করছে। দর্শক শ্রোতা, বুঝতেই পারছেন ভারত আসলে কি চায়, কারণ প্রত্যেকটা খুনিকে ভারত তাদের কোলে আশ্রয় দিচ্ছে, অথচ বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান ভারতে আছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কিন্তু হাসিনার মতো, কামালের মতো, কাদেরের মতো আরো যত শত শত হাজার হাজার খুনি তারা
তাদের বুকের ভিতরে আগলে রেখেছে, তাদের কিন্তু ফিরিয়ে দেওয়ার কোনো নাম গন্ধও নেই। আসলে ভারতের উদ্দেশ্যটা কিন্তু ভাই ভালো নয়। ভারতের উদ্দেশ্য আজীবনের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ছিল, এখন পর্যন্ত আছে। হাসিনা থাকাকালীন ভারতের কসাই নরেন্দ্র মোদী ও চেয়েছিল বাংলাদেশকে আস্তে আস্তে গিলে ফেলবে হাসিনাকে সাথে নিয়ে। দর্শক, এখন হাসিনা পলায়ন করেছে, ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা এসেছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারপরে হয়তো কোনো না কোনো একটা নেতার হাতে ক্ষমতা চলে আসবে, হয়তো টুপিওয়ালা বা টুপি ছাড়াওয়ালাদের হাতে। দর্শক শ্রোতা, যদি টুপিওয়ালাদের হাতে ক্ষমতা চলে আসে তাহলে ভারত আর অবস্থা 12টা বেজে যাবে। কারণ আলেম ওলামা, টুপিওয়ালারা, ইমানদার ব্যক্তিরা কোনোদিনও ওই লেংটিদের কথা মতো বাংলাদেশ চালাবে না, ওই লেংটিদের কথা মতো বাংলাদেশে আইন করবে না। দর্শক, সেজন্যই সর্ব অবস্থায় তারা কিন্তু টুপিওয়ালাদের বিরুদ্ধে একের পর এক কিন্তু নানান ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। যেমন ভারতীয় কিছু গণমাধ্যম আছে সব সময় বাংলাদেশের যে ইসলামপন্থী যারা বর্তমান নির্বাচনে দাঁড়িয়েছে বা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে তাদের বিরুদ্ধে একের পর এক কিন্তু বিষোদ্গার করে যাচ্ছে। ওরা ভালো করেই জানে একবার যদি বাংলাদেশে ইসলামপন্থী বা টুপিওয়ালাদের হাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসে তাহলে আজীবনের জন্য ভারত বাংলাদেশের পায়ের নিচে পড়ে থাকবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।